সুপ্রিয় দর্শক, ইউএসএইড ও এসএমসি নিবেদিত শিশু স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক বিশেষ আলোচনা শিশু পুষ্টি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৈয়দা মুনিরা ইসলাম। দর্শক, আর্থসামাজিক নানা সূচকে বাংলাদেশ প্রশংসনীয় অগ্রগতি অর্জন করলেও বাল্যবিয়ে এবং কিশোরীদের পুষ্টি পরিস্থিতি এখনও হতাশাজনক। 2022 সালে প্রকাশিত বিডিএইচএস-এর তথ্য বলছে বাংলাদেশে 18 বছরের আগে প্রায় 50% কিশোরীর বিয়ে হয়ে যায়, অথচ তারা শারীরিক কিংবা মানসিকভাবে বিয়ে এবং সন্তান ধারণের জন্য মোটেই প্রস্তুত নয়। অল্প বয়সে বিয়ে হয়ে যাওয়ায় এসব কিশোরী গর্ভকালীন নানান জটিলতায় ভোগে। সন্তান জন্ম দিতে গিয়েও অনেকে মারা যায়। তথ্য বলছে বাংলাদেশে কিশোরী বয়সে গর্ভধারণের হার 28%, যা দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য অন্য দেশগুলোর তুলনায় অনেক বেশি। জাতিসংঘ এবং বিশ্বব্যাংকের 2023 সালের প্রতিবেদন বলছে প্রতি বছর প্রায় 3700 নারী গর্ভকালীন এবং প্রসবজনিত নানান জটিলতায় মৃত্যুবরণ করেন। অন্যদিকে আন্তর্জাতিক স্বাস্থ্য সাময়িকী ল্যান্সেটের গবেষণা বলছে বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশে 40% কিশোরী রক্তস্বল্পতায় ভুগছে, যা প্রসবকালীন মৃত্যুর হার বাড়িয়ে দিচ্ছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের আর্থসামাজিক বাস্তবতায় শিশু ও কিশোরীদের স্বাস্থ্য ও পুষ্টি পরিস্থিতির উন্নয়নে করণীয় নিয়ে আজ আমরা আলোচনা করব ইউএসএইড এবং এসএমসি নিবেদিত শিশু পুষ্টি অনুষ্ঠানে। আলোচনা করবেন এসএমসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব তসলিমউদ্দিন খান এবং ওজিএসবির সাবেক প্রেসিডেন্ট, স্ত্রীরোগ ও ধাত্রীবিদ্যা বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার সামিনা চৌধুরী। দর্শক, চলে যাচ্ছি মূল আলোচনায়। অধ্যাপক ডাক্তার সামিনা চৌধুরী, জাতিসংঘ এবং বিশ্বব্যাংকের 2023 সালের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে বছর প্রায় 3700 নারী গর্ভকালীন এবং প্রসবজনিত জটিলতায় মারা যান। এর কারণটা কি? এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের দেশের জন্য, যে আমাদের মাতৃমৃত্যু এখনো অনেক বেশি। এবং মাতৃমৃত্যুর কারণ যদি আমরা খুঁজতে যাই, তাহলে তুমি কিন্তু একটা কথা বলেছো যে আমাদের দেশে বাল্যবিবাহ হার অনেক বেশি। তার মানে কিশোরী অবস্থায় তার বিয়ে হয়ে যাচ্ছে। একজন যদি কিশোরী অবস্থায় তার বিয়ে হয়, তো স্বাভাবিক কারণেই সে গর্ভবতী হয়ে যাবে। এবং গর্ভবতী হচ্ছে কে? একজন কিশোরী যার কিন্তু তখনও শরীর পুষ্ট হয়নি, তার শরীরে তখনও বেড়ে ওঠার জন্য যে চাহিদা শরীরের প্রয়োজন, খাদ্যের প্রয়োজন, পুষ্টির প্রয়োজন, সেটাও তখন হয়নি। এবং সে শারীরিক এবং মানসিকভাবে মোটেও সে প্রস্তুত না যে সে মা হতে চলছে। যে কারণে দেখা যায় এদের মধ্যে অনেকেরই হয়তো অ্যাবর্শন হয়ে যাবে, প্রিম্যাচিউর ডেলিভারি আমরা যেটা বলি, সময়ের আগে ডেলিভারি হয়ে যাবে। বাচ্চাটিও হয়তো গর্ভে সেরকম পুষ্ট হবে না, এরকম হবে। এছাড়া কমপ্লিকেশন যেটা আমরা বেশি ভয় পাই, সেটা হলো এক্লাম্পসিয়ার মতন একটা কঠিন জটিল রোগ, যেটা এই প্রথমবারের মতন যারা গর্ভবতী, বিশেষ করে অল্প বয়স যাদের, তাদের মধ্যে খুব বেশি হয়। আপনি একটু আগে অনুপুষ্টির ঘাটতির কথা বলছিলেন, এই অনুপুষ্টির ঘাটতির কারণটা কি? অনুপুষ্টির ঘাটতির কারণ তো এক নাম্বার হলো আমরা খাদ্যের থেকে যেটা আমাদের পুষ্টি পূরণ করা দরকার, সেইটা আমরা যথেষ্ট পরিমাণে নিচ্ছি না। এবং সেটার জন্য যে অনেকগুলো কারণ, সামাজিক কারণ, পারিবারিক কারণ, আমাদের এই পুষ্টি সম্বন্ধে জ্ঞান সেরকম নেই। সব কিছু মিলিয়ে দেখা যায় যে পুষ্টির জায়গাটা একটা ঘাটতি থেকে যায়। এবং সেই ঘাটতি যে অনেক শিশু কিন্তু বিকলাঙ্গ হতে পারে এই অনুপুষ্টির যদি ঘাটতি থাকে। এটা তো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে অ্যাবর্শনের কথা যেগুলো বললাম, এগুলো ছাড়াও বাচ্চা কিন্তু গর্ভে খুব ভালোভাবে বেড়ে ওঠে না, বাচ্চাও অপুষ্ট হয়। অথচ দেখো এই 14-15 বছরের মেয়ে আরো হয়তো 70 বছর বেশি থাকবে, এরকম কঠিন একটা ব্যবস্থা নিয়ে। আর একটা তুমি মাতৃমৃত্যুর কথা যেটা বলেছো, জি, সেটা হলো আমরা বলি প্রসব পরবর্তী রক্তক্ষরণ। এই মেয়ে কিন্তু অন্য খাদ্যের ঘাটতি, আয়রন ডেফিসিয়েন্সি, সবকিছু মিলিয়ে কিন্তু তার রক্ত স্বল্পতায় যেটা ভুগছে, সেইটা দেখা যাবে যে যখন ডেলিভারি হলো তখন যে রক্ত তার শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, একজন যদি 50% নিয়ে যদি তার ব্লিডিং হয়, আর একজনের যদি 100% তার যদি শরীরে হিমোগ্লোবিন থাকে, তার যদি ব্লিডিং হয়, আগে কে মারা যাবে? তা অল্পতেই সে খারাপ অবস্থায় হয়ে যাবে। যে জন্য পিপিএইচ বা আমরা যেটা বলি প্রসব পরবর্তী যে রক্তক্ষরণ, সেটা একটা মারাত্মক বিষয়। অনেক সময় দেখা যায় ব্লিডিং আরম্ভ হলে
2 ঘন্টার মধ্যে যদি হাসপাতালে পৌঁছানো না যায়, রোগীকে বাঁচাতে পারি না। এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত শুনবো আপনার কাছে। জনাব তসলিমউদ্দিন খান, বাংলাদেশে কিশোরী বয়সে গর্ভধারণের হার 28%, যা দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য দেশগুলোর তুলনায় অনেক বেশি। এর কারণটা কি? দেখেন, কিশোরী গর্ভধারণের সাথে আরেকটি বিষয় সম্পর্কিত, সেটা হলো কিশোরী বিয়ে। বাংলাদেশে আইন আছে 18 বছরের নিচে বিয়ে হবে না, সেটা আইনত দণ্ডনীয় অপরাধ। কিন্তু বাংলাদেশে 100টি কিশোরীর মধ্যে 50টি কিশোরী কিন্তু বিয়ে হয়ে যায় 18 বছরের আগে। এখন 18 বছরের মধ্যে যখন বিয়ে হয়ে যায়, তাদের মধ্যে একটা প্রেশার আছে, তাদের ইনলজদের প্রেশার আছে যে তাড়াতাড়ি তারা নাতি দেখতে চায়, বাচ্চা দেখতে চায়। তো স্বাভাবিক এই প্রেশারের ফলে তারা প্রেগনেন্ট হয়ে যায়, এবং তারা প্রেগনেন্ট হয়ে এই 28% আপনি যে কথা বললেন সন্তান জন্ম দেয়। এখন সমস্যা হলো দে আর নট প্রিপেয়ার্ড ফর প্রেগনেন্সি। তাদের কিন্তু সেই বয়সও হয় নাই, মানসিক বিকাশও হয় নাই, শারীরিক বিকাশও হয় নাই। একটা শিশুর মধ্যে আরেকটা শিশু বেড়ে ওঠে। তো এই কারণে আমরা যে বলি যে বাংলাদেশে বাল্যবিয়ে রোধ করতে হবে। বাল্যবিয়ে না রোধ করতে পারলে এই কিশোর যে যারা কিশোরী প্রেগনেন্ট হয় তাদেরকে আমি তো কন্ট্রোল করতে পারবো না। আমাদের কর্মসূচিতে আমরা বলি যে 18 বছর আগে বিয়ে না, 20 বছরের আগে কিন্তু সন্তান না, আবার 35 বছরের পরেও সন্তান না, আর 2টা সন্তানের মধ্যে ব্যবধান 3 বছর থাকতে হবে। এইটা যদি কোনো ব্যথায় হয় তাহলে সেখানেই মাতৃমৃত্যু বেশি, সেখানেই শিশু মৃত্যু বেশি। আমরা বুঝতে পারছি এটা অত্যন্ত জটিল একটা অবস্থা। সেক্ষেত্রে এই বাল্যবিয়ে এবং এই অকাল গর্ভধারণ, মানে কিশোরীরা যে অকালে গর্ভধারণ করছে, এগুলো প্রতিরোধে আসলে করণীয় কি, কি উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? দেখেন, এইটা অনেকে বলে আইন দিয়ে এটাকে রোধ, তা তো করতে পারলাম না। বহু আগে আইন প্রণীত হয়েছে, শাস্তির বিধান রাখা হয়েছে, কিন্তু এই অবস্থা কিন্তু এখনো আছে। একটু কমেছে, 65% ছিল, সেখান থেকে এখন 50 মতো আর কি, অর্ধেকের মতো হয়েছে। তো এটা কিছুটা কমেছে, কিন্তু এই কমাটা ওই হারে কমা না। আমরা তো চাই একটা কিশোরীরও বিয়ে হবে না। তো সে কারণে আপনি যে কথাটা বললেন, আমার কাছে মনে হয় সব থেকে ইম্পর্টেন্ট হলো বারবার তাদের অভিভাবকদের স্মরণ করিয়ে দেওয়া, অর্থাৎ অ্যাওয়ারনেস ক্রিয়েশন। ওই কিশোরীটিকে স্মরণ করিয়ে দেওয়া বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বারবার যদি আমরা এটা করতে পারি, কমিউনিটিতে যারা নেতৃস্থানীয় আছে অথবা কমিউনিটিতে যারা ইভেন ওই পরিবারের যারা ইনলজ আছে, মুরব্বী আছে, তাদেরকে বলা, সবাই সম্মিলিতভাবে এরকম একটা সোশ্যাল, যেটাকে বলে সোশ্যাল মুভমেন্ট, যে না এই কাজটি আমরা করব না, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা ভালো রাখতে চাই, স্বাস্থ্যবান রাখতে চাই, আর সে কারণেই বাল্যবিয়ে রোধ করতে হবে। এবং বাল্যবিয়ের সাথে সাথে এই প্রেগন্যান্সি, বাল্য প্রেগন্যান্সি, আমি বলবো কিশোরীদের প্রেগন্যান্সি, এটাকেও রোধ করতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে অধ্যাপক ডাক্তার সামিয়া চৌধুরী। গর্ভবতী মায়ের পুষ্টির সাথে গর্ভস্থ সন্তানের পুষ্টির কি সম্পর্ক রয়েছে? পাশাপাশি আরও একটি প্রশ্ন আমি রাখতে চাই, সেটা হলো আমাদের যে গর্ভবতী মায়েরা মারা যান, এই মাতৃমৃত্যুর সাথে অপুষ্টির কি সম্পর্ক? একটা হলো, তুমি যদি আমি প্রথমেই বলি যে মাতৃমৃত্যুর সাথে অপুষ্টির সম্পর্ক, যেমন ধরো প্রথমে যেটা বলবো, রক্তাল্পতা যার আছে তার শরীরে যেহেতু একটা ঘাটতি রয়ে গেছে, তার শরীরে কিন্তু দুর্বলতাও থাকবে, এবং শরীরের অক্সিজেনেশন যেভাবে হওয়ার কথা সেইভাবে তার হয়নি, এবং তার খুব অল্পতে টায়ার্ড লাগবে, হার্টের উপর একটা বিরাট চাপ পড়ে যায়। তারপরে মনে করো যে তার সন্তান প্রসব হতে তো একটা তো শরীরের শক্তিরও প্রয়োজন হয়, এবং তারপরে যদি দেখা যায় সময় মতন তার যদি চেক আপ এগুলো না করা হয়, তার ওই যে অতিরিক্ত রক্তক্ষরণে একটা মৃত্যু হতে পারে। আর একটা যেটা ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির কারণে কিন্তু দেখা গেছে তার উচ্চ রক্তচাপ এইটা বেশি হয়, এবং সেই জন্য আমরা সবসময় প্রেগনেন্সিতে আমরা ক্যালসিয়াম দিয়ে থাকি। এবং যাদের উচ্চ রক্তচাপ হচ্ছে, বিশেষ করে কিশোরীদের, কিন্তু দেখা যাবে এই উচ্চ রক্তের সাথে সাথে তার কিছুদিন মধ্যেই তার প্রস্রাবে অ্যালবুমিন প্রোটিন যাচ্ছে, তারপর একসময় তার খিঁচুনি উঠে যাবে, যেটা এক্লাম্পসিয়া একটা রোগ, যেটাতে মাতৃমৃত্যুর হার অনেক বেশি।
এবং আমাদের দেশে যদি এক্লাম্পসিয়া এবং রক্তক্ষরণ যদি ধরি তাহলে 55% কারণ হলো এই দুটো মৃত্যুর কারণ। এটা যদি আমরা কমাতে পারি আমাদের কিন্তু 50% মৃত্যু কমে যায়। এছাড়া অন্যান্য কারণ যেমন তার হয়তো হার্ট ডিজিজ আছে, সেইভাবে সে প্রেগনেন্ট হলো, আবার সে ঠিকভাবে পানির বিষয়টা বললো, পানিবাহিত অনেকগুলো রোগ হয়, সেটা যদি গর্ভকালীন সময় হয় তাহলে বিশেষ করে হেপাটাইটিস লিভারের যে অসুখটা হয় সেটাও কিন্তু, বিশেষ করে যদি হেপাটাইটিস ই হয় সেটা কিন্তু মাতৃমৃত্যুর একটা বড় কারণ। এই সূত্রে আরেকটা বিষয়ে আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে গর্ভকালীন সময়ে মানে গর্ভবতী মায়েদের পুষ্টি পরিস্থিতির উন্নয়নে এসএনসির যে ফুল কেয়ারটি আছে এটার ভূমিকা কতখানি গুরুত্বপূর্ণ? ফুল কেয়ার এর মধ্যে 15টা অনুখাদ্য আছে, যে আয়রন থেকে শুরু করে ফলিক অ্যাসিড, ভিটামিন বি, ভিটামিন সি, সেলেনিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো অনেকগুলো অনুখাদ্য যেগুলো খুব কম পরিমাণে প্রয়োজন কিন্তু শরীরের জন্য সেটা খুবই দরকার। কাজেই এই অনুখাদ্যের ঘাটতি, এগুলো এমনি হয়তো চোখে বোঝা যাচ্ছে না কিন্তু তার শরীরের মধ্যে ঘাটতি থেকে যাচ্ছে, সেটা হয়তো ক্ষতিকারক হতে পারে। যে কারণে আমরা বলে থাকি যে যেটা মাইক্রোনিউট্রিয়েন্ট অনুখাদ্য যে সব ট্যাবলেটে বা ক্যাপসুলের মধ্যে আছে সেগুলো আমি বলবো যে প্রথমে প্রেগনেন্সি হওয়ার আগেও যদি খেয়ে নেয়, 1 মাসও যদি খায়, 3 মাস খেলে ভালো, না হলে 1 মাসও যদি সে সেটা খায় তাহলেও দেখা যাবে তার শরীরে কিছু ঘাটতি পূরণ হয়ে গেল, তারপরে সে গর্ভবতী হলো, তারপর সে খেতে পারে, অসুবিধা নেই। এবং ওনারা যেটা বলেছেন এবং যেটা গবেষণায় প্রমাণিত যে 6 মাস এটা খেলেই সম্পূর্ণ যে ঘাটতিটা পূরণ হয়ে যায়। জনাব তসলিমউদ্দিন খান, গর্ভবতী মায়েদের সার্বিক পুষ্টি পরিস্থিতির উন্নয়নে মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট বা এমএমএস কতখানি গুরুত্বপূর্ণ আপনার বিশ্লেষণ শুনতে চাই। দেখেন আপা, সামিনা আপা একটু আগে কিন্তু একটা কথা বলেছেন যে এটা মাইক্রোনিউট্রিয়েন্ট, অনুপুষ্টি কিন্তু ক্ষুদ্র, কিন্তু বিষয়টি ক্ষুদ্র না, এর ইম্প্যাক্ট আছে অনেক। তো এইটা যদি আমরা না পাই, বাংলাদেশে ইন জেনারেল যে মহিলারা আছেন যারা নন প্রেগনেন্ট এবং নন লেকটেটিং মাদার, এদের মধ্যে একটা গবেষণা করে দেখা গেছে যে 72%-এর মতো তারা ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সিতে ভোগে, জিঙ্কের ডেফিসিয়েন্সিতে ভোগে 44%, তা আয়রনের ডেফিসিয়েন্সি আছে, আয়োডিনের ডেফিসিয়েন্সি আছে। তো এই ডেফিসিয়েন্সিগুলো নিয়ে যদি একজন মা প্রেগনেন্ট হয় তার কিন্তু এই ডেফিসিয়েন্সিগুলো আরও বাড়বে, কেন তখন একজনের পরিবর্তে দুজনের খাবার মার শরীর থেকে আসে। তো স্বাভাবিক কারণেই এই অবস্থা, এবং সেটা কোনোভাবেই কাম্য না। কেন দেখা যাবে যে তাদের মধ্যে আন্ডারওয়েট, প্রিটার্ম বার্থ, এটা মানে অর্থাৎ যতটুকু সময় ব্যবধানে বাচ্চাটা হওয়ার কথা ছিল সেটা না হয় আর্লিয়ার হয়ে যায়, তার আন্ডারওয়েট হয়। এছাড়া নর্মাল সময়ে ডেলিভারি হওয়ার পরও আন্ডারওয়েট হয়। তো এই আন্ডারওয়েট কোনোভাবেই কাম্য না। একটা শিশু 2.5 কেজির নিচে হলে তার কিন্তু নিউট্রিশনের অভাব থাকবে এবং সে ম্যালনারিশ। তো এই যে ম্যালনারিশ আন্ডারওয়েট হলো, সারা জীবন সে তার কনসিকুয়েন্স বয়ে বেড়ায়। এই জন্য আমরা বলি এই নিউট্রিশনের অভাব দূর করাটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আমরা চাই কি, আমরা চাই একটা শিশু ভালোভাবে বেড়ে উঠবে গর্ভকালীন সময়ের মধ্যে, একটা মা সে সুস্থ থাকবে। তার এই যে পোস্টপার্টাম হ্যামারেজ, একটু আগে আপা বললেন যে পোস্টপার্টাম হ্যামারেজ মৃত্যুর একটা বড় কারণ, মাতৃমৃত্যুর। কিন্তু পোস্টপার্টাম হ্যামারেজ স্বাভাবিক কারণেই, যার অ্যানিমিয়া আছে তার জন্য অল্প সময়ের মধ্যেই সে কাতর হয়ে যাবে, কিন্তু যার অ্যানিমিয়া নাই সে কিন্তু অত তাড়াতাড়ি এই হ্যামারেজের শিকার হয়ে সে কমায় চলে যাবে না। তো এই যে বিভিন্ন কারণে দেখা যায় যে নিউট্রিশনের অভাবগুলো আমাদের দূর করতে হবে এবং এর যথেষ্ট গুরুত্ব রয়েছে শরীরের জন্য। অনেক ধন্যবাদ আপনাকে। আন্তর্জাতিক সাময়িকী ল্যান্সেট বলছে বাংলাদেশ সহ অন্যান্য উন্নয়নশীল দেশে 40% কিশোরী রক্ত স্বল্পতায় ভুগছে। এই রক্ত স্বল্পতার কারণটা কি এবং এর ফলাফলটা কি? 1 নম্বর হলো যে সে সঠিকভাবে পুষ্টি পাচ্ছে না। পুষ্টি না পাওয়ার কারণের মধ্যে যদি আমরা ধরি, একটা হলো পারিবারিক একটা বিষয় আছে, জেন্ডারের একটা বিষয় আছে, লিঙ্গ বৈষম্য, ছেলেটির প্রতি যেভাবে পুষ্টির দিকে নজর দেওয়া হয় মেয়েটির প্রতি দেওয়া হয় না। আর 3 নম্বর হলো তার প্রতি মাসেই তো মাসিক হচ্ছে, তাতে কিন্তু তার কিছুটা শরীর থেকে
রক্ত বেরিয়ে যাচ্ছে, সেটার পূরণের জন্য তো তার একটু ভালো পুষ্টি দরকার। সেটা যদি না হয় তাহলেও কিন্তু একটু রক্তাল্পতার একটা সম্ভাবনা থেকে যায়। আরেকটা কথা বলেছি যে এই কিশোরীরা যদি প্রেগনেন্ট হয় তাহলে ব্যাপারটা কিন্তু আরো কঠিন হয়ে যায়, তার রক্তাল্পতা আরো বেড়ে যাবে। কেন? প্রথম 3 মাস তো সে ভালো করে খেতেই পারবে না, তার যেটা পুষ্টি পূরণের দরকার সেটা তো পাচ্ছেই না, এদিকে বাচ্চার চাহিদা বেড়ে যাচ্ছে। তাহলে কিভাবে, চিন্তা করো যে কিভাবে সে এই রক্তাল্পতার সাথে ফাইট করবে। তারপরে তাহলে আমাদের দরকার কিন্তু খাদ্যে যে পুষ্টিটা দরকার সেই পুষ্টিটা তাকে খাবার দিতে হবে, সেই পুষ্টিকর খাবার দিতে হবে। 2 নাম্বার, তাতেও দেখা যাবে যে হবে না, যে জন্য আমরা সাপ্লিমেন্ট বলি বা ওষুধ দিয়ে আমরা ইয়ে করি। একটা জিনিস কিন্তু বাংলাদেশ সরকার যেটা করেছে যে সব হেলথ ফ্যাসিলিটিজে কিন্তু আয়রন, ফলিক অ্যাসিড বড়িয়ে দেওয়া আছে, ক্যালসিয়াম বড়িয়ে দেওয়া আছে। কাজে আয়রনটা তোমার রক্তাল্পতা কমাবে এবং ফলিক অ্যাসিডও রক্তাল্পতা কমাবে। তাতে আরেকটা বিশেষ গুণ হলো ফলিক অ্যাসিডের, এটা যদি প্রেগনেন্সি অবস্থা আগে থেকে খাওয়া শুরু করে, 3 মাস আগে থেকে খাওয়া শুরু করে, তাহলে দেখা যায় কিছু কিছু শিশু জন্মায় যে স্নায়ু বিকাশজনিত সমস্যা নিয়ে, বা আমরা যেটা বলি নিউরাল টিউব ডিফেক্ট। আচ্ছা, সেই শিশু গবেষণায় দেখা গেছে ফলিক অ্যাসিড যদি খাওয়া হয় আগে থেকেই এবং প্রেগনেন্সিতে, তাদের মধ্যে এই সমস্যাটা অনেক কমে যায়। কাজেই ফলিক অ্যাসিডের শুধু যে বড়ি খাবে তা না, ফলিক অ্যাসিড আমি কোথা থেকে পাবো, কোন খাবারে পাবো? যে কোনো লিফি ভেজিটেবল, মানে শাক জাতীয়, পাতা জাতীয় যেটা আছে তার মধ্যে কিন্তু যথেষ্ট ফলিক অ্যাসিড থাকে। কাজে এইটা আমাদের মানে কোনো সবাই আমরা খেতে পারি, বাংলাদেশে এটা খাওয়ার মতন অবস্থা সবারই আছে। তবে একটা জিনিস, অনেকেই এই শাকগুলো রান্না করে পানি ফেলে দেয় এবং খুলে রান্না করে, ঢাকনা খুলে। তাহলে কি হলো, পানির সাথে কিন্তু সম্পূর্ণ পুষ্টিটা চলে গেল, সে যেটা খেলো শুধু সে ফাইবার খেলো। কাজেই রান্নার মধ্যেও ত্রুটি আছে। তার কারণ আমাকে কি করতে হবে, রান্নার সময় এটা ঢেকে রান্না করতে হবে। ঢেকে রান্না করলে পুষ্টিটা উড়ে যায় না, থেকে যায়। আর আমি পানি ফেলবো না, এবং শাক ধুয়ে চড়িয়ে দিলে আর পানিও লাগে না, এমনি ঢেকে দিলে এমনি সিদ্ধ হয়ে যায়। তারপর আমরা হয়তো একটু মজা করার জন্য সামান্য হয়তো তেল আর একটু পেঁয়াজ টেয়াজ দিয়ে আমরা রান্না করি, তাতে সুস্বাদু হয়। এবং তেল থাকার জন্য একটা জিনিস হয়, এটার মধ্যে ভিটামিন এ আছে, যে কারণে ওই মানে এই ফলিক অ্যাসিড এবং আয়রন এগুলো অ্যাবজর্পশনের সুবিধা হয়, এটা যে ভিতরে অ্যাবজর্ব হবে। সেই জন্য দেখো রান্নার মধ্যেও একটা বিশেষ বিষয় রয়ে গেছে, সেটাই। আবার কাজেই আরেকটা জিনিস আমি বলবো যে রান্নার সময় আমাদের অধিকাংশ পরিবারে গিয়ে দেখবে আমরা কত খাবার নষ্ট করি, বিশেষ করে ভাতের মাড় গালি। ভাতের মাড়ের মধ্যে যে জিনিসটা, সেটা কিন্তু ভাতেরই ক্ষুদ্র অংশ। সেটা অনেক দেশে এটাকে স্যুপ বলে তারা দামি জিনিস মনে করে খায়, আমরা সেটা ফেলে দিই। আমরা যদি প্রতিটা ঘরে প্রতি বেলায় আমরা কিন্তু কত খাবার নষ্ট করছি, অথচ এইটা যদি আমরা বসা ভাত প্র্যাকটিস করি তাহলে দেখা যায় ভাতেও বাড়ে এবং আমার এই পুষ্টিটা নষ্ট হয় না। প্রতিদিন কোটি 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 আমরা খাবার নষ্ট করছি, এটাও একটা বিষয়। তাহলে কিন্তু দেখা যাবে সে আরো কম চালে তার কিন্তু পরিবারের পুষ্টি পূরণ হবে। আর একটা হলো যে ওইটার মধ্যে পুষ্টিটা বেশি থাকবে, যেটা আমরা ফেলে দেই তার চেয়ে যেটা বসা ভাত, তাহলে বসা ভাত। কাজে এইগুলো জিনিস কিছু চিন্তা করতে হবে যে আমাদের খাবারের মধ্যে প্রতিদিন সব ধরনের খাবারই কিছু থাকতে হবে, যেটা বলি যে কার্বোহাইড্রেট, শর্করা জাতীয়। আর একটা বলবো যে শস্য জাতীয়, বিশেষ করে প্রোটিন। জি, প্রোটিনের মধ্যে ভেজিটেবল প্রোটিন, যেটা আমরা ডাল বলি, এগুলো বীজ জাতীয়। আর একটা হলো আমার তার সাথে মাছ মাংস যদি না হয়, ছোট মাছ খেলাম আরো ভালো, মাছ এবং মুরগি, এবং আমরা গরু গোশ, খাসির গোশ খেতে কম বলি আর কি। আর আমাদের বেশি খাওয়া দরকার যে সবজি। জি, আবার সালাদের মধ্যে আরেকটা সুবিধা আছে, যদি টমেটো বলো, ইয়ে বলো, এইগুলো খুবই পুষ্টিকর। হ্যাঁ, এবং যত রঙিন খাবার তত কিন্তু তার মধ্যে ভালো পুষ্টিকর জিনিস আছে।
আর অ্যান্টিঅক্সিডেন্ট বলে একটা বিষয় আমরা বলি, সেটা হলো যেমন ধর বাদাম, যে কোনো বাদাম জাতীয় খাবার, তার মধ্যে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর আছে। তারপরে রঙিন, যেমন আমরা বলি যে বিট বা এই ধরনের খুব আমটামের পরে তো উঠবে, দেখবে যে এগুলোর মধ্যে, এগুলো খাবার এত পুষ্টিকর খাবার যে প্রতিদিন একটা, যে কোনো ফল একটা খেতে হবে একজন গর্ভবতী মাকে, তাকে শাকসবজি খেতে হবে, একটু মাছ, একটু ঘন ডাল, এই খাবারগুলো তার খাবারে কিন্তু প্রতিদিন থাকতে হবে। আর একটা জিনিস যেটা ভুলে গেলে চলবে না, সেটা হলো যে আয়োডিন যুক্ত লবণ যেন হয়, তা না হলে কিন্তু বাচ্চা আয়োডিন ডেফিসিয়েন্সি হলে হাবাগোবা হবে। তো এটা তো একটা কঠিন বিষয়। কাজেই এইখানে মানে যারা লবণ উৎপাদন করেন, বিক্রি করেন, তাদেরকে বলবো যে এই জায়গায় কখনো যেন কোনো রকম গাফিলতি না হয়, তাহলে কিন্তু আপনাদের নিজের ঘরের সন্তানই দেখবেন যে হাবাগোবা হয়ে জন্ম নিচ্ছে। এই বিষয়টা আমি সতর্ক থাকতে বলবো সবাইকে। অসংখ্য ধন্যবাদ আপা আপনাকে। জনাব তসলিমউদ্দিন খান, বাংলাদেশের কিশোর কিশোরীদের মধ্যে একদিকে যেমন অপুষ্টি একটা সমস্যা, পাশাপাশি অতিপুষ্টি এবং ওজনাধিক্য বা ওবেসিটি, এটাও কিন্তু একটি বড় সমস্যা। এর কারণটা কি? এটা একটা আপনি ইম্পর্টেন্ট কোশ্চেন করেছেন। বাংলাদেশে এখন দুইটা ট্রেন্ড দেখা যায়, একদিকে অপুষ্টি, আর একদিকে অতিপুষ্টি, আর একদিকে ওবেসিটি। এখন ওবেসিটি কিন্তু এক ধরনের অপুষ্টি। কিরকম ওবেসিটি? যে আপনার শরীরে যতটুকু ফ্যাট দরকার তার থেকে যদি বেশি ফ্যাট আপনার থাকে এবং খেয়ে ফেলেন এবং সেটা যদি বার্ন না হয় তাহলে সেটা কিন্তু শরীরে থেকে যায়। এইটাই হলো ওবেসিটির একটা বড় কারণ। তো এখন এই ওবেসিটিটা হচ্ছে মূলত শহরে কিন্তু বেশি। শহরের অ্যাডোলেসেন্টের মধ্যে, বাংলাদেশে অবিবাহিত কিশোরীদের মধ্যে 16% কিন্তু এই ওবেসিটিতে ভোগে কিশোরীরা, অনেক বড়। এবং এর কিন্তু অনেক ইমপ্লিকেশন আছে, শিশুদের মধ্যেও আছে। বিশেষ করে কিশোরীর ক্ষেত্রে যে আলোচনা করতেছি এখানে, সেই কিশোরীর কথা যদি বলি, এই যে 16%, এখানে দেখা যাবে যে তাদের মধ্যে হাইপার টেনশন হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, তাদের মধ্যে ডায়াবেটিক্স হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, তাদের মধ্যে হৃদরোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো এইগুলো কিন্তু এই হবে এই যারা বিশেষ করে ওবিস যারা কিশোরী তাদের জন্য। মানে আমার কিশোরী মেয়েটি অন্য কিছু খায় না বা শিশুটি অন্য কিছু খায় না, ফাস্টফুড পছন্দ করে, তো তাকে ফাস্টফুড রেগুলার এনে দিলাম, সেটা কোনো সমাধান না। তো সেটাও চিন্তা করতে হবে। এটা আমাদের জন্য এই কালচারাল ইস্যুটি, এই হ্যাবিটটি আমাদের জন্য কিন্তু অত্যন্ত ক্ষতিকর, সেটা মা বাবাদের উপলব্ধি করতে হবে। আপনার কাছে এবারে যে বিষয়টা নিয়ে আসতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের কিশোর কিশোরীদের পুষ্টি পরিস্থিতির উন্নয়নে এসএমসির কি উদ্যোগ রয়েছে? দেখেন, এসএমসির একটা বড় ইস্যু হলো এই কিশোর কিশোরীদের পুষ্টি নিয়ে কার্যক্রম করা। আমরা এই কিশোরীদের মধ্যে প্রথমে তো শিশুটিকে যাতে বেড়ে ওঠে পুষ্টির সাথে, সেটা আমরা গ্রোথ মনিটরিং করি। আমরা বুঝতে চাই যে শিশুটি তার ম্যালনারিশ কিনা এবং সেখানে কোনো প্রবলেম আছে কিনা, প্রবলেম থাকলে তার ট্রিটমেন্টের ব্যবস্থা করার জন্য রেফার করি। এ তো গেল শিশু অবস্থায়। যখন কিশোরী হয় তখন কিশোর বা কিশোরীদের জন্য কিন্তু আমাদের এই যে একটু আগে আমরা বলেছি মাইক্রোনিউট্রিয়েন্ট পাউডার, এইরকম কিন্তু 15 ইনগ্রিডিয়েন্টসের আরেকটা মাইক্রোনিউট্রিয়েন্ট পাউডার রয়েছে, সেটা মনিমিক্স প্লাস বলি আমরা। এবং এটা যদি রেগুলার কিশোরী খায় নিয়মিত ইন্টারভেলে, তাহলে কিন্তু তার মধ্যে এই নিউট্রিশনের অভাব, আয়রন ডেফিসিয়েন্সি, এগুলো অনেক কমে যাবে, সে সুস্থভাবে বেড়ে উঠবে। তো এইটাও একটা বড় কার্যক্রম। আর এইটার ক্ষেত্রে অ্যাওয়ারনেস ক্রিয়েশনের জন্য আমরা সারা দেশে প্রায় 114টা উপজেলায় স্কুল অ্যাডোলেসেন্ট কার্যক্রম আছে, তার মাধ্যমে কিশোরীদেরকে এ ব্যাপারে আমরা সচেতন করি, কিশোরীদের মিনিস্ট্রেশনের ব্যাপারে সচেতন করি। দেখেন, বাংলাদেশে প্রায় 70% কিশোরী তার মিনিস্ট্রেশন হওয়ার আগে সে জানে না যে মিনিস্ট্রেশন কি। এটা কিন্তু একটা গবেষণার হিসাব। তো এইটা তো একটা কোনোভাবে কাম্য না। তাদের তো দে শুড বি প্রিপেয়ার্ড না ফিউচারের জন্য। তো সেই ক্ষেত্রে আমরা তাদেরকে নলেজ ক্রিয়েশনের জন্য হেল্প করি, তাদের নিয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি, যাতে করে তারা এই বিষয়ে সচেতন থাকে। অধ্যাপক ডাক্তার সামিনা চৌধুরী, বাংলাদেশে প্রায় 3 ভাগের 1 ভাগ কিশোরী খর্বকায় এবং 22% অবিবাহিত কিশোর খর্বকায়। এই খর্বাকৃতির সাথে অপুষ্টির কি সম্পর্ক রয়েছে বলে আপনি মনে করেন? একদম ডাইরেক্ট সম্পর্ক, মানে সরাসরি। জি, তার কারণ যেসব দেশে দেখা গেছে যে পুষ্টি
অপুষ্টিতে কম ভুগছে সেই দেশের মানুষ কিন্তু অনেক হাইট বড় হয়ে গেছে, অনেক লম্বা হয়ে গেছে। কিন্তু যারা অপুষ্টিতে ভোগে সেইখানে দেখা যায় যে আস্তে আস্তে একটার পর জেনারেশনের পরে এরা কিন্তু খর্বকায় বা হাইট কমে যাচ্ছে। তো এইটা একটা ইন্টারজেনারেশন সাইকেল যেটা বলে, আমি যদি একটু বুঝিয়ে বলি যে একটি মেয়ে যখন গর্ভবতী হয় তার মধ্যে যদি অপুষ্টিকরণ প্রক্রিয়া চলতে থাকে, ওই যে বাচ্চা যেটা তার গর্ভে ছিল তার মধ্যে এই প্রভাবটা পড়বে। আবার সে যখন জন্মাবে তখন দেখা যাবে তার উপরেও যদি অপুষ্টি প্রক্রিয়াটা চলে, তখন আবার তার গর্ভের সন্তান আরো বেশি সে ছোটর দিকে চলে যাবে, খাটোর দিকে চলে যাবে। যে কারণে আমাদের এই সাইকেলটা ঘোরাতে হবে যে আমরা তাহলে মায়ের পুষ্টি, মেয়ের পুষ্টি, সবার পুষ্টি আমরা দেখব এবং লিঙ্গ বৈষম্য এখানে রাখবো না। পরিবারে যেটুকুনি খাবার আছে সেটা আমরা সবাই মিলেই ভাগ করে খাবো, যার বেশি প্রয়োজন তাকে আর একটু বেশি করে দিব। কাজে এটা একটা সামাজিক দৃষ্টিভঙ্গির একটা পরিবর্তন লাগবে এবং এইভাবে যদি আমরা জেনারেশনের পর জেনারেশন যে অপুষ্টিকরণ প্রক্রিয়া চলছে এইটা যদি আমরা যে কোনো জায়গায় ব্রেক করে দিতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের হাইট বাড়তে থাকবে। যদিও আমাদের দেশে যে মানে জেনারেশন ওয়াইজ যে হিসাবটা আছে এখন কমছে না, আমরা অন্তত হল্ট করে আছি। এরপরে হয়তো আমরা পুষ্টি আরো ভালো হলে আমরা আরো হাইটে আমাদের বেড়ে যাবে। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে। জনাব তসলিমউদ্দিন খান, আমরা আজকের অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আজকের অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেশের কিশোর কিশোরীদের স্বাস্থ্য ও পুষ্টি সচেতনতায় আপনার যদি কোনো পরামর্শ থাকে। দেখেন, পরামর্শ তো অনেক আছে। বিশেষ করে প্রতিটা কিশোরী তার প্রতিজ্ঞা করতে হবে যেভাবেই হোক তার জন্য বাল্য বিয়ে না হয়, অর্থাৎ 18 বছরের আগে না হয়, এবং সেই ব্যাপারে তাদের বাবা মাকেও তারা বলবে, বুঝাবে যে এটা না হয়। কিশোরীদের আরেকটা বিষয় হলো তাদের নিয়মিত সুষম খাবার খেতে হবে। তারা তো আগামীর নাগরিক, তাদের মধ্যে আগামী প্রজন্ম রয়েছে। তারা যখন পরিণত বয়স হবে, তাদের বিয়ে হবে এবং বিয়ের পরে তারা যদি সুস্বাস্থ্যের অধিকারী হয়, আমি যে একটু আগে সামিনা আপা বললেন যে তাহলে যে শিশুটি পাবো সেও কিন্তু স্বাস্থ্যবান শিশু হবে। তারা যদি নিজেরা সচেতন থাকে তাহলে এ ব্যাপারে আমরা আরও অনেক দূরে এগিয়ে যেতে পারবো। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আজকের এই বিশেষ আলোচনায় অংশগ্রহণ করার জন্য। দর্শক, USAID ও SMC নিবেদিত শিশু পুষ্টি অনুষ্ঠানটি আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।